দর্শক পাশ হয়ে নতুন করে নতুন অর্থ বছরে বাজেট বাস্তবায়ন শুরু হয়েছে। আজকে থেকে শুরু হলো বাজেট। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ তপন সরকার। জনাব তপন সরকার, স্বাগত অর্থযোগে। আমরা দেখলাম যে আসলে কোনো ধরনের বড় কোনো পরিবর্তন ছাড়াই বাজেট কার্যকর হবে আজ থেকে। এই যে বাজেটটা আসলে চ্যালেঞ্জিং কতটুকু দেখছেন আপনার, আপনি আসলে যেই লক্ষ্যমাত্রা ঠিক করা হচ্ছে তা আসলে কার্যকর হওয়া সম্ভব কিনা বা আদায় করা সম্ভব কিনা? ধন্যবাদ। আহ, শুরুতে আপনি যেমনটি বলছিলেন, আমরা সবাই এবং বাংলাদেশ অবশ্যই একটি অত্যন্ত বৈশ্বিক একটি অনিশ্চয়তার ভিতর দিয়ে এই মুহূর্তে যাচ্ছে। এবং এটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ যে বাংলাদেশকে এবং বাংলাদেশের কর, বিশেষ করে আমাদের আহ, পরোক্ষ কর যে আমরা আদায় করি, সেক্ষেত্রে যে একটি বড় রকমের প্রভাব ফেলবে। তার উপরে আমাদের কর ব্যবস্থাপনাটা অনেক বড় পর্যায়ের প্রভাব আমাদের নির্ভর করতে হয়। এটি বৈশ্বিক বিষয় তো আছেই, আমাদের অভ্যন্তরীণ কিছু বিষয়ও অবশ্যই আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যেমনটি শুরু যদি করি আমি, তাহলে আমাদের এই যে উচ্চ মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতিটা আমাদেরকে প্রথমেই আহ, আগে আগে অ্যাড্রেস করতে হবে। বিশেষ করে আমাদের প্রান্তিক নিম্ন আয়ের যারা আছেন, তাদেরকে আমাদের এমনভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে বাজেটের মাধ্যমে, যেন আমাদের সেইখানে আমরা অন্তত তাদের মাধ্যমে যেন আমরা আমাদের বাজেটের মাধ্যমে যেন আমরা সেটা কমাতে পারি। দ্বিতীয়ত আমাদের যে বিষয়টা দরকার, আমি একটা বাজেটের মূলত দুটি মূল বিষয়, একটি হচ্ছে যে আয় বাড়ানো, আরেকটি হচ্ছে যে ব্যয় কমানো। এখন আমি দেখি যে চ্যালেঞ্জটা কি আমাদের আয় বাড়ানোর ক্ষেত্রে। আমাদের এখন অনেকগুলো রিফর্ম চলছে, বিশেষ করে কর ব্যবস্থাপনারই একটি বড় রিফর্ম চলছে গত কিছুদিন ধরে। আমরা এমন একটি সময় এই পর্যায়ে দেখতে পাচ্ছি, বিশেষ করে প্রত্যক্ষ পরোক্ষ কর এবং এনবিআর এর, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। কেননা এরকম এমন একটি সময়ে এই ঘটনাগুলো ঘটছে যখন আসলে আমাদের কর আদায়ের জন্য ভীষণ ভীষণ জরুরি, এবং এর একটি প্রভাব আমাদের বাজেটে পড়বে। এটি অত্যন্ত একটি অনাকাঙ্ক্ষিত আমি মনে করি। দ্বিতীয়ত আমি মনে করি যে এই ধরনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আমাদের ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে সুশাসনের মাধ্যমে। তো আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু একটি বিষয় আমার ভালো লেগেছে এই বাজেটে, যেটি এখানে যে বাজেটের আকারটা কিন্তু আগের থেকে কম। কেননা আসলে আমরা একটা বড় বাজেট করতে গেলে অনেক অনেক ব্যয়টাও বেশি হয়, এবং সেখানে আমাদের বরোয়িংটা আমাদের বেশি হয়। এবং যখন আমাদের মতো দেশে বরোয়িংটা বেশি হয় এবং ব্যয় বেশি হয়, সেখানে দুর্নীতিও বেশি হয়। তো আমাদের এই দুর্নীতি যে বিষয়টা, সেটিও আমাদেরকে খুব ভালোভাবে আমাদের কন্ট্রোল করতে হবে এবং এই বিষয়টির উপরে জোর দিতে হবে। তাতে করে আমরা আমাদের ব্যয় সংকোচনটি করতে পারবো, আপনি কারণ আমাদের বলছিলেন নানা ব্যয় ধরনের কমাতে চ্যালেঞ্জ, হবে। আমাদের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ আছে, সেই বিষয়টা আপনি বলছিলেন। একটু রেমিটেন্স প্রসঙ্গে আসতে চাই। আমরা দেখলাম যে 30 বিলিয়নের মাইল ফলক অতিক্রম করেছে এবং তারই হাত ধরে রিজার্ভও আমরা দেখলাম যে 30 বিলিয়ন ছাড়িয়েছে। কি বলবেন আসলে এই যে এটাকে কতটুকু একটা খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি রিব্যাক করেছে, এটাকে আপনি কিভাবে দেখছেন যে $30 বিলিয়ন আমাদের এখন রিজার্ভ রয়েছে? এটি অত্যন্ত একটি সুখের বিষয়। আমাদের বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংকের এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল এর ব্যবস্থাপনাটি, যেখানে আমাদের সুশাসন ছিল না। আমি বাংলাদেশ ব্যাংকের বর্তমান যারা, তাদেরকে ধন্যবাদ দিতে চাই এই সুশাসনটি ফিরিয়ে আনার জন্য। এবং এই সুশাসনের ফল সম্ভবত এই যে আমাদের এখন যেটা দেখতে পাচ্ছি, এমন আমাদের যে ফরেন রিজার্ভ যে আগে আসছিল না তা না, কিন্তু এখন সেখানে যে পিলফারেন্সগুলো হচ্ছিল সেখানে, সেটি কিন্তু কন্ট্রোল করছে, সেটির সুশাসনটি হচ্ছে। সেটি আমাদের সত্যি একটি বড় একটা মানে আমি বলবো যে একটা সুখের বিষয় এই মুহূর্তে। এবং যখন আমাদের ফরেন রিজার্ভটি বেশি থাকে, তখন কিন্তু আমাদের অন্য যে ব্যয় করার যে একটি ক্ষমতা, সেটি কিন্তু আমাদের বাড়ে। সেই ব্যাংকের আমাদের যখন আমাদের ফরেন রিজার্ভটা বাড়ে, তখন আমরা কিন্তু অন্য অন্য বিষয়গুলোতে আমরা কিন্তু আমরা জোর দিতে পারি। তো এটি অবশ্যই একটি ভালো বিষয়। কিন্তু এখন যে বিষয়টি দেখার, সেটি হচ্ছে এটি একটি চলমান প্রক্রিয়া। কিভাবে দীর্ঘমেয়াদীভাবে এইখানে সুশাসনটি স্থায়ী করা যায়, কিভাবে ফরেন রিজার্ভটি আরো আরো বাড়ানো যায়, সেটি আমাদের দেখতে হবে। এবং সেই ফরেন রিজার্ভটা বাড়ানোর যে 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 সমস্ত ভালো দিকগুলো, সেগুলো আমাদের কিভাবে অন্য অন্য খাতে আমরা যেন পৌঁছে দিতে পারি। যেমন
জি, আমাদের কিভাবে আমরা জনাব তপন সরকার, আপনি বিশ্লেষণ করছিলেন এবং একইভাবে আমাদের রেমিটেন্স যে ইতিবাচকভাবে বেড়েছে সেই ব্যাপারটিও আলোচনা করছিলেন। আমরা আলোচনা এখানেই শেষ করছি। আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ।